যুবভারতী ক্রীড়াঙ্গনে যা ঘটনা, এটা কলকাতার লজ্জা। বাম আমলে তৈরি হওয়া স্টেডিয়াম কলকাতার গর্ব ছিল। এই মাঠে বহু মানুষ এসেছেন, বহু বিশিষ্ট ফুটবল সম্রাট পেলে পর্যন্ত এসেছেন। কখনোই বিশৃঙ্খলা হয়নি। কেন হলো? হাজার হাজার টাকা দিয়ে মানুষ এসেছেন মেসিকে দেখতে। সেইখানে মেসিকে দেখতে পাবে না, নেতাদের দেখতে হবে। মানুষ কেন পছন্দ করবে? এর দায় তো তাদের, যারা সংগঠক। কিছু রাস্কেল সংগঠনের ব্যবস্থা করেছে, কিছু রাস্কেল, তার পিছনে তৃণমূলের নেতারা থেকেছে, সরকার থেকেছে, এবং এই সমস্ত ঘটনার দায় তাদেরকে স্বীকার করতে হবে। যেখানে আইএসএল বন্ধ, আই লিগ বন্ধ, সেখানে এই রকমের ব্যবস্থাপনা কেন? যেখানে আমাদের গ্রামের ছেলেমেয়েরা খাওয়া জোটে না, পয়সা জোগাড় করে বুট কিনে খেলার মাঠে খেলা করে, সেই সব বাদ। আইএসএল আই লিগ বাদ। একটা বাহানা করবো শুধু হাজার হাজার টাকা দিয়ে এবং নেতাদের দেখাবার জন্য, মানুষ তাকে পছন্দ করবে, এটা হয় না, এটা হতে পারে না। ফলে যে ঘটনা ঘটেছে যেমন দুর্ভাগ্যজনক, কলকাতার যেমন লজ্জা, এর দায় পুরোপুরি নিতে হবে সরকারের। যারা বাধা, তারা এই সমস্ত ব্যবস্থা করেছেন অন্য কোনো ভিন্ন উদ্দেশ্যে, অন্য কোনো ভিন্ন উদ্দেশ্যে। মমতা ব্যানার্জি গেলে লোক আসে না, মেসি গেলে হাজার হাজার লোক, উন্মাদনা, সবার এসব সহ্য হয় না। একটা তদন্ত কমিটি করা হয়েছে, তদন্ত কমিটি সব মমতা কমিটি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি আর একজন, যে ওরা কথা শুনে চলবেন। এই তদন্তের নাম করে মানুষকে যেন বিপদে না ফেলে। যদি সত্যি কোনো তদন্ত হয়, সংগঠকদের এক্ষুনি কোমরে দড়ি বেঁধে জেলে পড়া উচিত। এত বড় লজ্জা বাংলার এবং কলকাতার যারা করেছেন, তাদের কোনো ছাড় হতে পারে না। খুবই দুর্ভাগ্যজনক। ইউরোপিয়ান ফুটবল লিগের বিরাট কমার্শিয়ালাইজেশন নিয়ে ইদানিংকালের মধ্যে প্রচুর কথা হয়েছে, মুভমেন্ট হয়েছে, ইত্যাদি হয়েছে। সেখানে একটা স্লোগান খুব একটা জনপ্রিয় স্লোগান হিসেবে উঠে এসছে, যে ফুটবল আ গেম ক্রিয়েটেড বাই দ্য পুয়ার, স্টোলেন বাই দ্য রিচ। এমন একটা খেলা ফুটবল, গরিব মানুষ খেলাটাকে জন্ম দিয়েছেন, তৈরি করেছেন, আর বড় লোকেরা খেলাটাকে চুরি করেছে। তার একটা অত্যন্ত বিকৃত উদাহরণ, তার সাক্ষী হয়ে থাকলো আজকের কলকাতা, আজকের পশ্চিমবাংলা। মেসি কলকাতায় এসছেন। মেসিকে চোখের ঝলক, চোখের দেখা একবার দেখার জন্য হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছেন ফুটবলপ্রেমী মানুষ। এবং এই মানুষগুলো কারা? তারা কোটিপতি বড় লোক নন। কেউ হয়তো সুইগি জোম্যাটো ডেলিভারির কাজ করে, কেউ হয়তো একটা মফস্বলের মাঠে সে ফুটবল খেলে, স্বপ্ন দেখে একদিন কলকাতার ময়দানে খেলবে। দূর দূর জেলা থেকে, মফস্বল থেকে, এমনকি আশপাশের রাজ্য থেকে, উড়িষ্যা থেকে, আসাম থেকে, সাধারণ পরিবারের, গরিব পরিবারের ছেলেমেয়েরা, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা এক টাকা করে জমিয়ে টাকা দিয়ে তারা দুর্মূল্যর টিকিট কিনে মেসিকে দেখার জন্য এসছিলেন। এবং তাদেরকে বলা হয়েছিল যে মেসি তাদের জন্য এই সময়টা থাকবেন, এই করবেন, নাকি পেনাল্টি কিক অফ হবে, সেখানে মেসি থাকবেন, দেখবেন, ইত্যাদি ইত্যাদি দেখবেন। কিন্তু একটা পশ্চিমবাংলায় একটা একটা নিয়ম তৈরি হয়ে গেছে পশ্চিমবাংলা, একটা অলিখিত নিয়ম তৈরি হয়ে গেছে। সূর্য পূর্ব দিকে উঠবে, তার থেকেও বড় একটা সত্যি আছে আজকের পশ্চিমবাংলায়। সত্যিটা কি? যে কোনো বিষয়, যে কোনো তুচ্ছ থেকে শুরু করে খুব বড় যে কোনো বিষয়, যেখানে তৃণমূল কংগ্রেসের ছোঁয়াটুকু থাকবে, সেখানে কোনো সাধারণ মানুষ জড়াবেন না। যদি তৃণমূল কংগ্রেসের ছোঁয়াটুকু আছে এমন কোনো ব্যাপারে কোনো সাধারণ মানুষ জড়ান, জানবেন আপনার সর্বনাশ হবেই। এক্ষেত্রেও তাই হলো। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মানুষ মেসির বদলে অরূপ বিশ্বাস আর মমতা ব্যানার্জির ভাইপোদের থোবরা দেখে আসতে বাধ্য হলেন। অরূপ বিশ্বাস আর মমতা ব্যানার্জির ভাইপোদের মুখ দেখে আসতে বাধ্য হলেন মেসিকে দেখার বদলে। ঘটনা কি ঘটেছে আপনারা সারাদিন ধরে সবাই জানেন। এবং তারপরে যুবভারতী ক্রীড়াঙ্গন, যে যুবভারতী ক্রীড়াঙ্গনটাকে তৈরি করেছিলাম আমরা, বামফ্রন্ট তৈরি করেছিল, সুভাষ চক্রবর্তীদের হাতে, জ্যোতিবাবুদের হাতে, কান্তি গাঙ্গুলিদের হাতে যে যুবভারতী ক্রীড়াঙ্গন তৈরি হয়েছিল, সেই যুবভারতী ক্রীড়াঙ্গনটাকে তছনছ হতে হলো। ফুটবলপ্রেমী মানুষ, যেটাকে কলকাতা শহরটাকে ফুটবলের মক্কা বলা হয়, যুবভারতী স্টেডিয়ামটা ফুটবলপ্রেমী মানুষের মক্কা, সেই ফুটবলপ্রেমী মানুষের হাতে যুবভারতী স্টেডিয়ামের ভাঙচুরের দৃশ্য আমাদেরকে দেখতে হলো। এই যুবভারতী মারাদোনাকে দেখেছে বামফ্রন্ট সরকারের আমলে। এই যুবভারতীতে একের পর এক অলিভার কান থেকে শুরু করে একের পর এক কিংবদন্তিরা এই যুবভারতীর মাঠে এসছেন। কোনো দিন এই ধরনের নোংরামি দেখতে হয়নি, কোনোদিন দেখতে হয়নি যে কতগুলো নেতা আর মুখ্যমন্ত্রীর বাড়ির লোক মিলে একজন ফুটবলারকে ঘিরে আছে বলে সাধারণ মানুষকে প্রতারিত হতে হলো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করছেন যে আমি স্টেডিয়ামে যাচ্ছিলাম, মাঝপথে এরকম ঘটনা শুনে ফিরে আসতে হলো, তদন্তের নির্দেশ দিয়েছি।
তদন্ত করবেন আপনি মমতা ব্যানার্জি। মেসির চারদিকে ঘিরে দাঁড়িয়ে আছে যে লোকগুলো, আপনার পরিবার, আপনার ভাইপো আকাশ ব্যানার্জি, তাদের ছেলে মেয়ে থেকে শুরু করে তারা, আপনার পরিবারের লোকেদের জন্য এই জিনিস ঘটেছে, আপনার মন্ত্রী অরূপ বিশ্বাসের জন্য এই জিনিস ঘটেছে। আপনারা তদন্ত করবেন। আর কত নোংরামি, আর কত ছেঁচড়ামি এই বাংলার ক্রীড়া বলুন, সংস্কৃতি বলুন, এই জগৎকে দেখতে হবে। আজকে বাংলার মানে চিন্তা করতে পারা যায় না, এই ধরুন এই মাঠগুলোকে কী রকমভাবে তৃণমূলের পার্টি অফিস তৈরি করা হয়েছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, যেখানে দেখো ক্লাবের মাথায় বসে আছে মমতা ব্যানার্জির দলের নেতামন্ত্রীরা, এমনকি মমতা ব্যানার্জির পরিবারের লোকেরা, ভাইগুলো। ওর এক ভাই বাবুন ব্যানার্জি মোহনবাগান ক্লাব চালাচ্ছে, আর এক ভাই এই ক্লাব চালাচ্ছে, ওই ক্লাব চালাচ্ছে, হকি অ্যাসোসিয়েশন, সুইমিং অ্যাসোসিয়েশন, বাংলার অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে শুরু করে টেবিল টেনিস, যেখানে দেখবে মমতা ব্যানার্জির ভাইয়েরা চালাচ্ছে। কারা এরা? কী যোগ্যতা আছে এই সমস্ত বাবুন ব্যানার্জি, অজিত ব্যানার্জি? এগুলো ছোটোবেলা কোনো দিন পাড়া স্পোর্টসে গিয়ে কমলালেবু ছাড়া আর কিছু পেয়েছে বলে এদের মুখ থেকে মনে হয় না। তারা সব একটা ক্রীড়া সংস্থার মাথায় বসে আছে। এদের হাতে গোটা বাংলার ক্রীড়া সমাজ বন্দী। আজকের এই ঘটনা তো একটা মানে যাকে বলে একটা ইনসিডেন্ট, কিন্তু যে ঘটনাগুলো ঘটে আসছে, ধরুন ইস্টবেঙ্গল ক্লাবের সাথে কত মানে দলমত নির্বিশেষে কত বড় বড় নেতারা যুক্ত ছিলেন। কোনোদিন এই দৃশ্য কেউ কল্পনা করতে পারেনি যে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি পরে একটা ক্যান্ডিডেটের হয়ে ভোটের প্রচার করা হচ্ছে। কদিন আগে নৈহাটির বাই ইলেকশনে আপনারা জানেন, ওই সনদ দে না কী নামে ওদের যে প্রার্থী ছিল তৃণমূলের, তার সমর্থনে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি পরে তৃণমূলের পতাকা নিয়ে হচ্ছে প্রচার করা হলো। মোহনবাগান দিবসের অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন মানে মোহামেডান ক্লাবটাকে তো সুলতান আহমেদ একেবারে লাঠে তুলে দিয়ে তারপর নিজেও কবরে চলে গেল, মোহামেডান ক্লাবটারও 12টা বাজিয়ে দিয়ে গেল। মানে গোটা ময়দানটাকে শেষ করছে এইভাবে ক্রীড়াপ্রেমী মানুষ। আজকে তদন্ত করা হচ্ছে। এখন শতদ্রু দত্ত, ডেফিনেটলি তার দোষ আছে, তাকে ডিটেন করা হয়েছে। তাকে ডিটেন করে শুধুমাত্র তার ঘাড়ে যাবতীয় দোষ চাপিয়ে এদের অপরাধ ছাড় পেয়ে যাবে। কেন জলের বোতল নিয়ে ঢোকা হয়েছে, কেন এই নিয়ে ঢোকা হয়েছে, সেই নিয়ে ঢোকা হয়েছে, এই নিয়ে এখন প্রশ্ন করছে। এগুলোকে চেক করার দায়িত্ব কার ছিল? আজকে আরজিকর আন্দোলনের সময় আরজিকরের ঘটনার বিচার চেয়ে টিফো নিয়ে যুবভারতীতে ঢুকতে দেওয়া হয়নি ফুটবল প্রেমীদেরকে। আরজিকরের ঘটনার বিচার চেয়ে যুবভারতীতে ঢুকতে দেওয়া হয় না, আর সেই যুবভারতীতে গেরুয়া পতাকা নিয়ে ঢুকে গিয়ে লোকে মাঠের মধ্যে পতাকা পুঁতে দিচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে গাবজাল দিচ্ছিল। কিন্তু পুলিশের কাজ কি আছে? অরূপ বিশ্বাস আর মমতা ব্যানার্জির গোষ্ঠী হচ্ছে ছবি তুলবে মেসির সঙ্গে, আর পুলিশ দাঁড়িয়ে ওদের পাহারা দেবে। এই হচ্ছে পশ্চিমবাংলার পুলিশের কাজ। এই একই রকমভাবে একজন গায়ক এত আনন্দ করে পশ্চিমবাংলায় নজরুল মঞ্চে গান গাইতে এসেছিলেন, এই তৃণমূল কংগ্রেসের টিএমসিপির একেবারে মানে চোর চিটিংবাজ ছ্যাঁচড়া ছেলেমেয়েগুলো, তারা হচ্ছে নজরুল মঞ্চটার জাল টিকিট ছাপিয়ে মানে বেআইনি টিকিট ব্ল্যাক করে নজরুল মঞ্চ 2500 ক্যাপাসিটির নজরুল মঞ্চকে একটা 7500 মানুষের গ্যাস চেম্বার বানিয়ে কেকের মতো একজন শিল্পীকে কার্যত মানে তার কাকে খুন করলো কার্যত। কেকের মতো একজন শিল্পীর মৃত্যুর কারণ হলো এই তৃণমূল। মানে কত নোংরামি এদের, আর কত নোংরামি আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। তাই আমরা এটা বলছি যে শুধুমাত্র ওই শতদ্রু দত্তকে একা বলির পাঁঠা করে যাবতীয় অপরাধকে ঢাকা যাবে না। অরূপ বিশ্বাস থেকে শুরু করে আকাশ ব্যানার্জি থেকে শুরু করে কারা কার টাকা খেটেছে, কোন ডায়মন্ড হারবার থেকে কার টাকা খেটেছে গোটা ইভেন্টে, এবং তাদের টাকা খাটিয়ে তাদেরকে তোল্লাই দিতে গিয়ে এত হাজার হাজার মানুষকে বঞ্চিত করা হলো, তাদের সঙ্গে প্রতারণা করা হলো, এই একটা ফাইন্যান্সিয়াল ফ্রড হলো। এবং কলকাতাকে বিশ্ব ফুটবলের মানচিত্রে যা ভারতের গর্ব হতে পারত বা হওয়ার কথা, সেই কলকাতাকে বিশ্ব ফুটবলের মানচিত্রে একটা কলঙ্কের নাম কারা করলো। এই অরূপ বিশ্বাস, সুজিত বোস সহ মমতা ব্যানার্জির পরিবারের এই লোকগুলোর আমরা গ্রেপ্তারি চাই।